মুলতান টেস্টের কথা মনে আছে? আমরা যখন ছোট ছিলাম, আর এই প্রজন্মের যারা আসলে ক্রিকেটটা দেখে, বুঝে, দলকে সাপোর্ট করে, তাদের একটা বড় অংশে তখন জন্মই হয়নি। সেই সময়টায় পাকিস্তান কি করেছিল জানেন? বাংলাদেশকে যেন হারাতে পারে, এবং বাংলাদেশের প্রথমবারের মতো আসলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গিয়েছিল। খালিদ মাহমুদ সুজনের সেই কান্না, ইনজামামুল হকের সেই ইনিংস অনেক কিছু মনে করিয়ে দেয়। রশিদ লতিফের 2 নাম্বারই যে ক্যাচটা ড্রপ হয়েছিল সেটাকেও ক্যাচ বানিয়ে দেখানো আমাদেরকে মনে করিয়ে দেয় যে পাকিস্তানেরা এরকম। মুলতানে আউটফিল্ডে ঘাস যত বড় হবে, এই যে দেখছেন আউটফিল্ডে ঘাস যত বড় হবে, বল তত স্লোলি এই বাউন্ডারি লাইন ক্রস করবে। এখন থেকে প্রায় 21-22 বছর আগে যখন মুলতান টেস্টে পাকিস্তান পরাজিত হবার মোটামুটি একটা ইন্ডিকেশন পেল, ইতিহাসটা একটু গল্পটা করতে চাই। তারা করলো কি জানেন? আউটফিল্ডের ঘাস আরো ছোট করে ফেললো। যে এটা 1 রান হওয়ার কথা, 2 রান হওয়ার কথা, সেটা যেন বাউন্ডারি লাইন ক্রস করে 4 রান হয়। বাংলাদেশকে পরাজিত করার জন্য পাকিস্তানের মাটিতে, ওই যে বললাম প্রায় 2 যুগ আগে যে ঘটনা ঘটিয়েছে, 2 যুগ পরে এসে বাংলাদেশ যেন অরিজিনাল ক্রিকেট খেলে, রিয়েল ইম্প্যাক্ট ক্রিকেট খেলে পাকিস্তানকে বুঝিয়ে দিল এন্ড অফ দ্য ডে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। খেয়াল করে দেখুন বাংলাদেশ আজকে যেভাবে জিতেছে, সেখানটায় নাজমুল হোসেন শান্ত কিছু কথা বলেছেন, এবং সেখানটায় বলেছেন এই 2 টেস্টে 10 দিন আমরা খেলেছি, এটা ছিল দারুণ একটা ব্যাপার। আমি কি বলি, বাংলাদেশ 2 টেস্টে পাকিস্তানকে যে নাস্তানাবুদ করেছে, প্রত্যেকটা সেশনে ডমিনেট করেছে, তাদেরকে আশা দেখিয়েছে, লাফানোর সুযোগ করে দিয়েছে, তারপর উপর থেকে নিচে ফেলেছে, এর থেকে বিউটিফুল আর কি হতে পারে? বাংলাদেশ এই 2 টেস্টে যে জয় পেয়েছে, সেখানটায় এই যে মিরপুরের হোম অফ ক্রিকেট আমি দাঁড়িয়ে, এখানকার উইকেট মানে হচ্ছে কি, এখানকার মাটি নাকি বদলানো যাবে না, এখানকার উইকেট নাকি স্লো অ্যান্ড লোই থাকবে, এটা একটা অবিনশ্বর ঘটনা, এটা চেঞ্জ করা যাবে না। সূর্য যেভাবে উঠে আর উদিত হয় এবং অস্ত যায়, মানে একটা নির্দিষ্ট দিকের হিসাব নিকাশ রয়েছে না, সেই হিসাব নিকাশের মতো যেন হচ্ছে মিরপুরের উইকেট, এটাকে আপনি বদলাতে পারবেন না। বাংলাদেশ সেই জায়গা থেকে, সেই থিওরি থেকে, সেই চিন্তা থেকে, সেই ভাবনা থেকে বের হয়ে এসেছে। কি করেছে বাংলাদেশ রিয়েল স্পোর্টিং উইকেটে টেস্ট খেলেছে, পাকিস্তানকে 5 দিন খেলে হারিয়েছে এই হোম অফ ক্রিকেটে। বাংলাদেশ রিয়েল উইকেটে ক্রিকেট খেলেছে, এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, বুক দুরু করছিল, শেষ পর্যন্ত পাকিস্তানকে 5th ডেতে প্রথম সেশনের 1 ঘন্টার মধ্যে অল আউট করে দিয়ে টানা 2 ম্যাচে জিতেছে, টানা 2টা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে প্রপার উইকেটে খেলে। এই বাংলাদেশটা ডিফারেন্ট। পাকিস্তান যেমন করেছিল মুলতানে, যে ঘাস চেটে ফেলে আউটফিল্ডকে ফাস্ট করে রান করবে তাদের ব্যাটাররা, বাংলাদেশকে হারিয়ে দেবে, এটা ছাড়া তাদের কোনো বই ছিল না। বাংলাদেশ করেছে তাদের সকল অ্যাডভান্টেজকে দূরে ঠেলে প্রপার স্পোর্টিং উইকেটে খেলে রিয়েল টেস্ট ম্যাচের আবহ নিয়ে এসে পাকিস্তানকে হারিয়েছে। কেউ বলতে পারবে না দ্যাট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হ্যাজ টেকেন এনি কাইন্ড অফ অ্যাডভান্টেজ। একটা বারের জন্য কেউ বলতে পারবে না, নট ইভেন দ্য পাকিস্তানিজ যারা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের আলোতে হাওয়ায় বড় হয়, কিন্তু দিন শেষে পাকিস্তানকে সাপোর্ট করে। আমরা খেয়াল করে দেখুন যে গত 5টা সিরিজের মধ্যে বাংলাদেশ 4টায় জিতেছে। টেস্টের কথা বলছি, দল তারা কতটা ইমপ্রুভ করেছে। সবশেষ 3টা ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে। বাংলাদেশ সবশেষ 5টা টি20 সিরিজের 4টায় জিতেছে। আমাদের ক্রিকেট নিয়ে এমন একটা সিচুয়েশন একটা সময় ছিল যে সবাই হাস্যরসাত্মক কথাবার্তা বলতো, এবং গতকালকে পাকিস্তানি গণমাধ্যমের সবচেয়ে বড় আপত্তির জায়গাটা ছিলই এটা যে পাকিস্তান হারছে, তারা 2-0 কেন, তারা 20 হারবে, নো প্রবলেম, বাট বাংলাদেশের বিপক্ষে কেন হারবে, এটাই যেন সমস্যা হয়ে গেছে। অথচ তাদের ঘরে, তাদের মাটিতে, তাদের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ 2টা টেস্টে টানা তাদেরকে হারিয়ে এসেছে। মুশফিকুর রহিম সেখানটায় গিয়ে 191 করেছে। মহাকাব্যিক পার্টনারশিপ করেছিলেন লিটন এবং মেহেদী হাসান মিরাজ। ম্যান অফ দ্য সিরিজ হয়ে মেহেদী হাসান মিরাজ দেখিয়েছেন যে ওখানটায় গিয়েও ব্যাট বলে কতটা ক্যারিশমা দেখানো যায়। বাংলাদেশের এই ইমপ্রুভমেন্ট এবং এই টেম্পারমেন্টে আমার কাছে মনে হয়, আপনারা অনেকেই অনেকভাবে কথাবার্তা বলবেন, বাট 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের টেস্ট টিমে কে খেলবে, ওয়ানডে টিমে কে খেলবে, টি20 টিমে কে খেলবে, এগুলো নিয়ে অনেক ডিসকাশনস হয়, এবং এই ডিসকাশনসগুলোর শেষ কথা হচ্ছে যে বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেট অপারেশনস এখানটায় মাথা ঘামায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে ক্রিকেট অপারেশনস বলে কোনো কিছু নেই, মানে ক্রিকেট অপারেশনসের ওই চেয়ারটাতে কেউ নেই।
ক্রিকেট টোটালি অপারেট করছে যেভাবে ক্রিকেট অপারেটেড হওয়া প্রয়োজন, কারো নাক না গলিয়ে। যার যেখানে থাকার দরকার সে সেখানেই থাকছে, যার যেভাবে দল গড়ার কথা সে সেভাবেই গড়ছে। বাইরের আউটার ইন্টারফারেন্স মুক্ত একটা ক্রিকেট অপারেশনস এই মুহূর্তে চলমান তামিম ইকবালের ক্রিকেট বোর্ড। আপনি যতই যেভাবেই নেগেটিভ ভাবে বলেন না কেন, যেটা আসলে এই দলটাকে অনেক বেশি আত্মবিশ্বাসী অ্যান্ড গাটসি করেছে, দ্যাট উই ক্যান টেক আওয়ার ওন ডিসিশনস। এখানটায় কেউ মাথা ঘামাবে না, যদি আমার ডিসিশনটা ভুলও হয় দ্যাট ইজ অলসো ওকে। সেকেন্ড পয়েন্ট, যেটা আমি শুরুতে যে আলোচনাটা করলাম, খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সবসময় কি করে, বড় দলগুলোর বিপক্ষে খেলতে গেলেই তারা স্লো লো উইকেট বানাবে এবং সেখানটায় ব্যাটারদের জন্য ভয়ঙ্কর একটা পরীক্ষা দিতে হবে। 3জন 4জন স্পিনার খেলানো হবে, তারা প্রতিপক্ষকে গুড়িয়ে দেবে, মনে হবে এটা আসলে একটা ঘূর্ণির মধ্যে বাংলাদেশ খেলছে। 3 দিনেই টেস্ট শেষ হয়ে যাবে। মিরপুরের উইকেট এমনই, মিরপুর ছাড়া বাংলাদেশ পারে না। এই যে বক্তব্য, এই যে আলোচনা, এই যে ইতিহাস, সেটা আর নতুন করে স্বর্ণাক্ষরে লেখা হবে। গত 2 টেস্টে সেই জিনিসটা হয় নাই। টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড, তামিম ইকবালরা চিন্তা করেছে যে বাংলাদেশকে যদি ইন্টারন্যাশনালি আগাতে হয়, দেন উই হ্যাভ টু এনশিওর দ্য সেম ফ্যাসিলিটিস, সেম স্ট্যান্ডার্ড, যেটা আসলে প্রপার কম্পিটিশনকে ইন্ডিকেট করে। সিলেটে যেভাবে বাংলাদেশ খেলেছে, 5 দিন গড়িয়েছে, এবং ওখানটার সিচুয়েশন দেখে আপনি এটা ভাবতে খুব বেশি অবাক হতে হবে না যে এখানে যদি আরো 2 দলকে এক ইনিংস করে খেলানো হইতো, তারপরেও মনে হয় উইকেট খুব বেশি ক্ষতিগ্রস্ত হইতো না। আজকেও যেরকম উইকেট আচরণ করছিল, অন্তত প্রথম ঘন্টায় মনে হচ্ছিল যে বাংলাদেশের জন্য আসলে খারাপ কিছু অপেক্ষা করলে করতেও পারে। প্রেজ করেছে পাকিস্তানিরা ইভেন মিরপুরে। এই মিরপুর টেস্টে বাংলাদেশ যেভাবে জিতেছে, এখানটায়ও বাংলাদেশ যেভাবে খেলেছে, এখানটায়ও নাহিদ রানা যেভাবে বল করেছে, মিরপুরের উইকেটে একজন সুপারফাস্ট বোলার, এক্সপ্রেস বোলার, তিনি ডমিনেট করছেন যেই দেশেরই হন না কেন। এটা তো কল্পনার বাইরের চিন্তা। এখানে ডমিনেট করবে মিরাজ, এখানে ডমিনেট করবে তাইজুল, এখানে মাঝে মাঝে মুমিনুল বল করেও ডমিনেট করবে। দিস ওয়াজ দ্য হিস্ট্রি অফ দিস গ্রাউন্ড, বাট সেটা ওইখানটায় হয় নাই। মিরপুরের উইকেটও আমরা দেখেছি কি খেলা, যেখানটায় হচ্ছে বাংলাদেশ যেন হচ্ছে বিশ্বমানের দলগুলো যেভাবে খেলে, যে এক্সাইটমেন্ট নিয়ে খেলে, যে কম্পিটিশনটা করে, যেরকম উইকেট প্রোভাইড করে, যেভাবে প্রতিপক্ষের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে, সেই জিনিসটারই বহিঃপ্রকাশ। এন্ড দ্যাট ওয়াজ অলসো আ গ্রেট ডিসিশন বাই দ্য রানিং ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে অনেক দূরে যেতে হবে। যে বললাম, যে এই পরিসংখ্যান দিলাম যে এই বাংলাদেশ অন্যরকম। এই বাংলাদেশ সবশেষ 5 টেস্ট সিরিজের 4টায় জিতেছে, 5 টি20 সিরিজের 4টায় জিতেছে, সবশেষ 3টা ওয়ানডে সিরিজের প্রত্যেকটায় জিতেছে। সো হোয়েনেভার আপনার দল এভাবে পারফর্ম করবে, সেই দলকে যদি আপনি এই জায়গাগুলোতে প্রমোট না করেন, আপনি যদি স্লো উইকেট বানিয়ে, বস্তা পচা উইকেট বানিয়ে খেলিয়ে সেখান থেকে রেজাল্ট নেওয়ার চেষ্টা করেন, আপনার দলের ক্রিকেটারও আলটিমেটলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে যে এরকম ফ্যাসিলিটিস না হলে আমরা পারি না, ভালো উইকেটে আমরা খেলতে পারি না। তামিম ইকবালের ক্রিকেট বোর্ডকে আমার কাছে মনে হয় যে থ্যাঙ্কস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, সুযোগ রয়েছে। আরেকটা ব্যাপার, এই টেস্টে বাংলাদেশ দে হ্যাড প্লেড লাইক আ রিয়েল টিম। বাংলাদেশে ক্যাচিং যদি দেখেন, শান্তর উইকেট কিপিং, আমরা যদি দেখি যেভাবে জয় ক্যাচ নিয়েছেন, আজকে মিরাজ যেভাবে ক্যাচ নিয়েছেন, যেভাবে তাসকিন বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়ে বল থামিয়েছেন, জাস্ট ফিল্ডিং সাইডটা নিয়েও যদি আপনি কথা বলেন, এটা নিয়েও 5 মিনিট কথা বলা সম্ভব। পুরো দলের বডি ল্যাঙ্গুয়েজ, আত্মবিশ্বাসী, এই ফিল্ডিংগুলো ভয়াবহ কাজে দিয়েছে। আজকে যখন ওদের উইকেট যাচ্ছিল না, বাংলাদেশ একটা ব্রেক নিল। ওই ব্রেকটার পরেই আসলে খেই হারালো। শুরুতে সাজিদ আউট হয়ে গেল, তারপর রিজওয়ান আউট হয়ে গেল, এবং তারপর লাস্ট ব্যাটসম্যান আউট হয়ে গেল। এই যে ব্রেক নেওয়া, যে ব্রেকটা বারবার নিয়ে বাংলাদেশি কনসেন্ট্রেশন রিজওয়ান নষ্ট করার চেষ্টা করেছিল, বাংলাদেশ আজকে প্রথম ঘন্টার পরে ঠিক একই রকম একটা ব্রেক নিল। অ্যান্ড দ্যাট ব্রেক অ্যাকচুয়ালি গিভেন দ্য ব্রেক থ্রু। এই যে স্মার্টনেস, বাংলাদেশের দ্রুত উইকেট পড়ে গেল, 116-17 রানে 6 উইকেট নাই, সেখান থেকে সেই বাংলাদেশ 350 রান করলো। তাইজুলের সাথে লিটন দাসের যে পার্টনারশিপটা হলো, কি বলবেন, অসাধারণ না? শুধুমাত্র টেল এন্ডারের 3 ব্যাটারকে নিয়ে 162 রান লিটন কুমার দাস অ্যাড করলেন, যেখানে বাকি 3 ব্যাটারের অবদান অনলি 35। মুশফিকুর রহিম যেভাবে খেলেছেন, যেভাবে ডমিনেট করেছেন, যেভাবে আউট হওয়ার পর হেলমেট ছুঁড়ে লাথি মেরেছেন, হয়তো তার কষ্টের বহিঃপ্রকাশ, যে আরো ভালো করতে পারতাম, সেটা না পারার কষ্ট, কিন্তু যেভাবে পার্টনারশিপ করে বাংলাদেশের টার্গেট যেটা বাংলাদেশ দিল সেটাকে 400+ নিয়ে গেছেন, এটাও তো অসাধারণ ছিল। বাংলাদেশের এই দলটা দারুণ, চমকপ্রদ, এবং এই দল যে কোনো দলকে পৃথিবীর চ্যালেঞ্জ জানাতে পারে দুনিয়ার যে কোনো উইকেটে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।